মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন কিছু কথা বেরিয়েছে এবং সেটাও হচ্ছে মুর্শিদাবাদে দাঁড়িয়ে, মুর্শিদাবাদে তিনি শেষ মুহূর্তের ভোট প্রচার সারতে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে এমন কিছু কথা মুখ্যমন্ত্রী বলেছেন যা বেনজির যাকে বলা চলে, সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। এ বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, মানুষ কেমন আচরণ করে, মানুষ কেমন কথা বলে, সেটা তার পারিবারিক ঐতিহ্য, শিক্ষা দীক্ষা, রুচি, সংস্কৃতির ওপরে নির্ভর করে। তৃণমূলের সংস্কৃতি, তাদের অনুপ্রেরণা এই ভদ্রমহিলাকে দেখেই বোঝা যায়। আমার মুখ থেকে যেমন ভদ্রমহিলা ছাড়া আর কোনো শব্দ বেরোবে না, কারণ আমার শিক্ষা দীক্ষা সেটাই বলে থাকে। তো সেই হিসেবে বলি যে উনি কিন্তু বহুবার এ ধরনের কথাবার্তা বলেছেন। উনি দেশের প্রধানমন্ত্রীকে একসময় বলেছিলেন কোমরে দড়ি বেঁধে টেনে আনবে, এবং তুই তুমি এরকম বিভিন্ন রকম সম্বোধন করেন। সংবিধানের উনি কিছু জানেন বলে মনেও হয় না। আর অনর্গল মিথ্যে কথা বললে সবচেয়ে যেটা মুশকিল হয় কি জানেন তো, সকালে কি মিথ্যে বলেছে আর বিকেলে কি মিথ্যে বলেছে এটা গুলিয়ে ফেলেন। তাছাড়া এখন ওনার পারিবারিক সম্পর্কে এবং রাজনৈতিক উত্তরাধিকারীর অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোন দিন যে কতদিন তারা মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে পারবে সে বিষয়েও সন্দেহের অবকাশ আছে। সেজন্য এবং এই নারী শক্তি দুর্গা বাহিনীর জাগরণের মাধ্যমে তিনি যে ভয়টা পাচ্ছেন তাতে তিনি আরও দিশেহারা হয়ে গেছেন। আর ওনার এইসব খিস্তিখেউর সম্পর্কে আমার মন্তব্য করতেও ঘৃণা হয়। জনসাধারণ বুঝবেন, জনসাধারণের বিচার করবেন। আর একটা কথা বলি যে নারী বাহিনী বা নারী শক্তি মানেই যে দুর্গা মা কালী তা নয়। নারীদের মধ্যে যেমন পুতনা রাক্ষসী আছেন, যাকে কৃষ্ণ শাস্তি দিয়েছিলেন, ওনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে উনি যেহেতু জয় শ্রীরামকে গালাগাল ভাবেন আর তেরে যান, সেজন্য হয়তো কোনো শূর্পণখার রূপে উনি এই সব কাজ করছেন এবং যথাসময়ে লক্ষণ তার যথাযোগ্য প্রতিদান দেবে। স্যার, যেখানে আমরা জানি যে একজন মুখ্যমন্ত্রী যেমন রাজ্যের প্রতিনিধি, রাজ্যবাসীর ভোটে নির্বাচিত প্রতিনিধি, সেরকম প্রধানমন্ত্রী দেশবাসীর ভোটে নির্বাচিত প্রতিনিধি, যিনি দেশকে বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে প্রেজেন্ট করেন, প্রতিনিধি তিনি একজন। এবং তাহলে সেক্ষেত্রে জনাদেশকে, মানে প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে যদি অপমান করা হয় তাহলে কিন্তু জনাদেশকেই অপমান করা হয়, সেটা ধরে নেওয়া যায়। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সম্পর্কে এই জাতীয় কথাবার্তা, এবং তার সঙ্গে তিনি বলছেন, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিজোটের অবস্থা যথেষ্ট নড়বড়ে, সেখানে দাঁড়িয়ে তিনি বারবার বলছেন যে 3 মাসের মধ্যে নাকি বিজেপিকে দেশ থেকে গুটিয়ে দেবেন, তিনি ইন্ডিজোটের নাকি দায়িত্ব নেবেন। তিনি বলছেন, তার বক্তব্য, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারাই ইন্ডিজোটকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, 3 মাসের মধ্যে বিজেপিকে দেশ থেকে গুটিয়ে দেবেন। এবং তার সঙ্গে একটা জিনিস মানে অ্যাড করছেন যে এই যে রামনবমীর যে মিছিল হয়েছে তাতে কেন অস্ত্র নিয়ে মিছিল করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন। কি বলবেন এ বিষয়ে? অনেকগুলো প্রশ্ন করলে তুমি, আমি একটা একটা করে জবাব দিই। হ্যাঁ, প্রথম বলি যে উনি প্রধানমন্ত্রীর চেয়ার থাকতে পারলে ওনার কত অর্থকরী লাভ হতো, ওনার বংশের এবং ওনার দলের কত আর্থিক সুবিধে হতো, কত দুর্নীতি করা যেত, সেটাই বোধহয় ভাবেন। প্রধানমন্ত্রীর ফাংশন বা প্রধানমন্ত্রীর রেসপন্সিবিলিটি ওনার সে বোধটাই নেই। যেমন আমার ধারণা মুখ্যমন্ত্রী হিসেবে তার কি দায়িত্ব এবং তার কর্তব্য এবং তার সীমাবদ্ধতা সম্পর্কেও তার ধারণা নেই। আর উনি যাদের বলছেন, মানে ওনার দলের এবং মস্তিষ্ক শূন্য যেসব লোকজন আছেন, তাদের জন্য উনি যেটা বলছেন তার নির্গলিতার্থ অর্থ হচ্ছে যে 546টা লোকসভার মানে সিটের নির্বাচন হচ্ছে।
সেখানে উনি ওনার দল হচ্ছে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস। অবশ্য তার একটি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন, ওনার ভাইপো এবং উত্তরাধিকারী, মানে আঞ্চলিক দলের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি। তো সে যাগে, সে ওনাদের ইচ্ছে, ওনারা কি করবেন, সর্বভারতীয় কেন, সর্ব গ্যালাক্সিও করতে পারেন, সর্বপৃথিবীরও করতে পারেন। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে ওনার সংবিধান সম্পর্কে ধারণা এবং কনস্টিটিউশনাল যে ক্ষমতার পরিমিতি সে সম্পর্কে কোনো সম্যক আইডিয়া নেই। কেন বললাম? তার কারণ হচ্ছে 42টা সিটে উনি ওনার প্রার্থীদের দিয়ে 546 আসনের লোকসভাকে কন্ট্রোল করবেন। আপনি ভাবুন তো। এবং ওনার যে বশংবদ যেসব সংবাদ মাধ্যম আছে সেগুলোকে ধরে বলছি, যত রকম সমীক্ষা বেরিয়েছে তাতে কোথাও ওনার দলকে 20-25টার বেশি আসন দেওয়া হয়নি। আরেকটা কথা, যে উনি পশ্চিমবঙ্গ বলে ভারতের এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, উনি, তার দল, তার বংশের নেতারা কেউ একে কিন্তু পশ্চিমবঙ্গ বলে না। উনি নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন। উনি পাশের একটি স্বাধীন রাষ্ট্রের স্লোগান জয় বাংলা বলেন। এবং ওনার মনোবৃত্তি এখান থেকে খুব পরিষ্কারভাবে ফুটে বেরোয়, কারণ উনি পশ্চিমবঙ্গে জেহাদিদের সেফ হেভেন তৈরি করে দিয়েছেন। উনি এতটাই সত্যবাদী যে যদি, মানে কি বলবো, উনি যদি মহাভারতের যুগে থাকতেন তাহলে যুধিষ্ঠির নয়, দুর্যোধন দুঃশাসনরাও ওনার কথা শুনে সুইসাইড করতেন। কেন বলছি? যে উনি কিন্তু মনে রাখবেন, শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। যখন এফিডেভিট করে এনআইএ জানালো উচ্চ আদালতে যে দুজন ইসলামী জঙ্গিকে ধরা হয়েছে, তাদের ধরা হয়েছে দীঘা থেকে, উনি বললেন যে কাঁথি থেকে ধরা হয়েছে। কাঁথি নাকি কোনো একজন গদ্দারের জায়গা। উনি যাকে উদ্দেশ্য করে বলেছেন বুঝতে অসুবিধা হয় না যে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তো উনি গদ্দার কাকে বলেন? 1984 সালে একটি জাল বিশ্ববিদ্যালয়ের জাল পিএইচডি ডিগ্রি নিয়ে তিনি ডক্টর লিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং যে দলের টিকিটে উনি নির্বাচিত হন এবং পরবর্তীকালে সেই দলের টিকিটে সেই দলের তিনি যুবনেত্রী হন, যুব সভানেত্রী হন। তারপরে 1999 সালে সেই দল ভেঙে যখন নিজের দল তৈরি করেন, তিনি যে কাজটি করেছিলেন, দরকার হলে ওনার কাছে আশেপাশে যদি কোনো শিক্ষিত স্বাক্ষর লোকজন থাকেন তারা অভিধান খুলে দেখিয়ে দেবে তাকে গদ্দার ছাড়া আর কিছু বলা হয় কি না। উনি বিভিন্ন দল থেকে যখন লোকজন ভাঙিয়ে নিয়ে আসেন তখন তাদেরকে উনি গদ্দার বলেন না। ওনার গদ্দার কথাটার একটা নিজস্ব আভিধানিক ভাষা, সেটা কি, ওনার যে বিরুদ্ধাচরণ করবে, ওনার দুর্নীতি, ওনার দুষ্কর্মের ব্যাপারে যে সাহায্য করবে না বরঞ্চ বিরোধিতা করবে, তারাই নাকি গদ্দার। সেই হিসেবে উনি প্রধানমন্ত্রীকেও গদ্দার বলতে পারেন। এবং আরেকটা বড় কথা হচ্ছে, ওই যে বললে কি 15 লাখ টাকা দেওয়ার কথা বললে, যে ওই কথাটা সম্পর্কে উনি একটি সর্বৈব মিথ্যাচারী তা করে যাচ্ছেন প্রথম থেকেই। তার কারণ আমি সমস্ত মিডিয়া, সমস্ত তথ্য যাচাই করে দেখেছি, কোথাও আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেননি যে আমি দেশের সব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। উনি যেটা বলেছিলেন
সেটা হচ্ছে যে দেশের বাইরে যে কালা ধন পাচার করা হয়েছে সেই সমস্ত ধন আমি নিয়ে আসার চেষ্টা শুরু করেছি এবং একের পর এক নিয়ে আসছি। এত টাকা তা সেখানে হবে যে সেই টাকা সব যদি ফেরত আনা যায় তাহলে দেশের যত মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের প্রতি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা সমান টাকা সেটা দাঁড়াবে। তার কারণ কারোর কালোধন কত মানে আছে অ্যানালিসিস করা এখনও সম্পূর্ণ হয়নি। তার কিছু মানে সংবাদ মাধ্যম এই মিথ্যাচারে তাকে উস্কানি দিয়েছে এবং সেই উস্কানিতে তিনি উস্কেছেন। এই মিথ্যাচারিতা ওনার এখন আমি দ্বিচারিতা বলবো না, বহুচারিতা। পরপর মিথ্যে কথা বলে চলেছেন, কারণ উনি বুঝতে পারছেন রাজনৈতিক জমি ওনার পায়ের নিচের থেকে সরে যাচ্ছে, তার নিজের পারিবারিক সম্পর্ক ছিন্ন হবে, দল ভেঙে যাবে এবং পরিবারের ওনার প্রিয়পাত্ররা কে কতদিন জেলের বাইরে থাকবেন সে বিষয়ে ওনার একটা ভীতি উপস্থিত হয়েছে। স্যার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডি জোটের পরিস্থিতি খুব একটা ভালো নয়, আমি আপনাকে এটাই বলছিলাম যে ইন্ডি জোটের পরিস্থিতি খুব একটা ভালো নয় বলেই দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে ইন্ডি জোটকে নাকি ভবিষ্যতে পথ দেখাবে তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে এই ইন্ডি জোটকে পথ দেখানোর সঙ্গে 3 মাসের মধ্যে গোটা দেশ থেকে বিজেপিকে গুটিয়ে দেবেন তিনি। কি বলবেন এ বিষয়ে? দেখুন, এ কথাটা আমার মনে হয় আপনি যদি রাঁচির পাগলাগারদে কোনো পাগলের কাছেও বলেন, সরি, তুমি যদি বলো কোনো রাঁচির পাগলাগারদে পাগলের কাছে গিয়ে, তাহলে সেও বোধহয় হাসতে হাসতে হার্ট ফেল করবে। প্রথমে বলি, উনি 20-25টা কেন, কতটা পাবেন আমরা কেউ জানি না, 42টা আসনে প্রার্থী দিয়ে এত প্রার্থীকে উনি জিতিয়ে আনতে পারবেন না যে ওনার নেতৃত্ব পারিবারিক দল কংগ্রেস এবং তাদের নেহেরু গান্ধী বডরা ফ্যামিলি মেনে নেবে ওনাকে মানবেন না তামিলনাড়ুর স্ট্যালিন, ওনাকে কখনোই আপ মেনে নেবে না, শারদ পাওয়ার তো নেবেই না। গায়ে মানে না আপনি মোড়ল, এই একটা কথা আছে আমাদের বাংলায়, ওনার অবস্থা হচ্ছে তাই। এবং উনি ওনার কিছু অশিক্ষিত এবং নির্বোধ ভাতাজীবী মানুষকে প্রলুব্ধ করার জন্য এবং উত্তেজিত করে নিজের ভোট বাক্সকে স্ফীত করার জন্যই এইসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। পাটিগণিত কিন্তু ওনার পক্ষে কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আর ওনার গদ্দারির ব্যাপারে আরেকটা বলি, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিত্বে যোগদান করে সেখান থেকে বেরিয়ে আসাটা কি গদ্দারি নয়? আর একসময় কেন্দ্রীয় কংগ্রেস সরকারকে আবার সমর্থন করা, রাজীব গান্ধীর ক্যাবিনেটে মন্ত্রী হওয়া, তারপরে সেগুলো ছেড়ে বেরিয়ে আসা, এগুলো কি গদ্দারি নয়? তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতের 1 নম্বর গদ্দার কে? উনি তার জবাব দিন। স্যার, আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে ওনার বশংবদ কিছু মিডিয়া চ্যানেল তারাও নাকি সমীক্ষা করেছে, যেগুলো সেই সমীক্ষাতেও ওনার দলের যে ভোটের মানে অঙ্ক সেটা খুব বেশি ওপর দিকে যায়নি, সেই গ্রাফটা খুব উপর দিকে যায়নি। কিন্তু এখানে দাঁড়িয়ে তিনি বলছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মুখ্যমন্ত্রী বলবো না, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে 200 আসনও নাকি বিজেপি পাবে না, যা যা সমীক্ষা হয়েছে, ইনক্লুডিং তার বশংবদ সেই সমস্ত চ্যানেল, মিডিয়া চ্যানেল, ইনক্লুডিং সেই সমস্ত চ্যানেল, সমস্ত সমীক্ষা নাকি ভুয়ো। যেখানে প্রত্যেকটা জায়গায় সমীক্ষায় প্রায় 370 আসনের মতো দেখা যাচ্ছে বিজেপি, কেউ 370, কেউ 372, কেউ 375, এরকমই আসছে ডিজিটটা। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন সব কিছু ভুয়ো, সমস্ত সমীক্ষা ভুয়ো, 200 আসনের বেশি কিছুতেই বিজেপি পাবে না। কি বলবেন এই বিষয়ে? উনি সেফোলজির কিছু বোঝেন না। সেফোলজি তো অনেক দূরের কথা, উনি স্ট্যাটিস্টিক্স কতটা বোঝেন আমি জানি না। বিজেপি 200 আসন পাবে না এরকম কোনো তথ্য সমৃদ্ধ কিছু উনি যদি দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি
আমি ওনার ফলোয়ার হয়ে যাব। আর ওই যে আগে বললাম না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওনার অবস্থা এখন পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে ওনার দলের এবং তা ওনার কি বলবো সংসারের যেসব গোলমাল হচ্ছে, ওনাকে নাকি কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বাড়িতে, সেই সব ঘটনা তো আমরা ওই ডাক্তারের রিপোর্টেই পেয়েছিলাম। এইসব বিভিন্ন কারণে উনি জর্জরিত, নিজের সাম্রাজ্য হারানোর ভয়। যিনি খোয়াব দেখেছিলেন হয়তো জয় বাংলা বলে বিশাল বাংলার একটা কিছু হবেন, যদিও কোনো জেহাদি শক্তি কোনো জেহাদি ছাড়া অন্য কাউকে কখনো নেতৃত্বে মেনে নেয়নি। আসলে লোভে পড়লে তো মানুষের মানে কি বলবো বুদ্ধি বিভ্রম হয়, ওনার সে বুদ্ধি বিভ্রম হয়েছে। সেই জন্য উনি বলে যাচ্ছেন যে বিজেপি 200 সিটও পাবে না। আমি বিজেপির সদস্য নই, আমার বলতে কোনো আপত্তি নেই যে বিজেপি 200 কেন, তার অনেক বেশি সিট পাবে। এটা যে কোনো সুস্থ সমাজ সচেতন মানুষই বলবে। আর উনি যাদের বলছেন তাদের বুদ্ধি তো ওনারই মতো, তাদের চরিত্র ওনারই মতো, তারাই সেটা বিশ্বাস করবেন। সাধারণ মানুষের কাছে উনি তো এখন হাসির খোরাক বা ঘৃণার পাত্র হয়ে গেছেন। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হিন্দুত্বকে নিশানা করছেন এবং হিন্দুত্বকে নিশানা করে তিনি বলছেন যে ওরা যেটাকে মানে বিজেপি যেটাকে হিন্দু ধর্ম বলছে সেটা নাকি আসলে একটা দাঙ্গা দস্যু ধর্ম। এই হিন্দু ধর্ম রামকৃষ্ণদেবের হিন্দু ধর্ম নয়, এটা একটা বহিরাগত দাঙ্গা দস্যু ধর্ম। একই সঙ্গে এই যে রামনবমীর মিছিলে বিজেপি মানে বিজেপি সমর্থক যারা বা যারা হিন্দুত্ব সমর্থক যারা রামনবমীর মিছিল করেছেন তারা হাতে অস্ত্র নিয়ে বেরিয়েছিলেন, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে কেন ওরা অস্ত্র হাতে নিয়ে বেরোবে, কি বলবেন? দেখুন, একটু একটু করে জবাব দিচ্ছি। প্রথমে ওই রামকৃষ্ণদেবের কথা বললেন, উনি কতটা লেখাপড়া জানেন আমি জানি না, ওনার তো সে ভাষা নিয়ে তো বললেনই। উনি তো ভাষা সন্ত্রাসে পশ্চিমবঙ্গ তথা দেশের জননী বলা যায়। এবং শুধু বলি, রামকৃষ্ণের প্রিয়তম ছাত্র, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, তার যে হিন্দু দর্শন, সেই দর্শন ওনার জানা নেই। আমি বহু জায়গায় লিখেছি, পড়ে নিতে পারেন যদি পড়ার ধৈর্য থাকে। শুধু বলি একটা কথা, যে বিবেকানন্দ যেটা বলতেন, গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়, আর উনি বলেন গর্ব সে বলো হাম হিন্দু নাম কাহা হ্যায় লেকিন হাম জেহাদি কে সাথ হ্যায়। উনি হচ্ছেন জেহাদি তোষক। ওনার একটাই আশা যে জেহাদিরা ওনাকে একেবারে উচ্চতম মসনদে বসাবে, জেহাদিরা যে ওনাকে ডোবাবে। কারণ একটা জিনিস বলুন তো, কোন ধর্মে, ধর্ম যার যার নিজস্ব, কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, উনিই খালি বিরোধটা বাঁধান। কিভাবে বাঁধান? উনি হিন্দু ধর্মের, আমরা ছোটোবেলা দেখেছি সেই তরোয়াল নিয়ে, তারপরে ওই কী বলে লাঠি নিয়ে রামনবমীর মিছিল হতো। আপনি যদি ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে দেখেন, রামনবমীতে কিন্তু পশ্চিমবঙ্গে, তখন পশ্চিমবঙ্গ ছিল না, বাংলা প্রদেশে তখন কিন্তু ছুটি থাকতো। উনি এবার ভয় পেয়ে হয়তো কিছু ছুটি টুটি দিয়েছিলেন, কিন্তু এইভাবে বিষোদ্গার করছেন। কই, উনি তো একবারও মহরমের মিছিলে কেন তরোয়াল নিয়ে বেরোবে সেটা বলেন না। তাহলে উনি কি, উনি চাইছেন হিন্দুদের সমস্ত আচার আচরণ বন্ধ করে দেওয়া হোক। উনি ওনার কিছু স্তাবক অশিক্ষিত মূর্খদের দ্বারা প্রচার করছেন যে উনি নাকি মা শারদার আরেকটা মানে অবতার, উনিই নাকি হিন্দু ধর্ম ঠিক করবেন। এরকম অনেক অবতার এসছে গেছে, উনি এখন যাওয়ার মুখে। এই ভোটের রেজাল্ট বেরোনোর পরেই দেখতে পাবেন। তারপরে কতদিন ভাইপো জেলের বাইরে থাকে সেটা দেখুন। ওনার মানসিক যে স্থিরতা, সেটাতেই আমি এখন সন্দেহ প্রকাশ করছি। আমি আগেও বলেছিলাম শি ইজ এ মেগালোম্যানিয়াক। এখন ওনার মানসিক, এই মেগালোম্যানিয়াকদের যেটা হয়, এটা হতে 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 মানসিক স্থৈর্য নষ্ট হয়ে যায়। উনি হিন্দু ধর্মকে নিঃশেষ করার জন্য, হিন্দুদের পদানত করার জন্য জেহাদিদের যে প্ল্যান, সেই প্ল্যানের একটি বোরে হিসেবে কাজ করছেন। তৃণমূল সুপ্রিমো তিনি
সাধারণ মানুষকে বোঝাচ্ছেন এই কথা যে ভোট দিন, ভোট না দিলে আপনার নাম আধার কার্ড থেকে বাদ দিয়ে দেবে, এবং যাদের রেশন কার্ড আধার কার্ড নেই, মানে এখনো পর্যন্ত যাদের রেশন কার্ড আধার কার্ড নেই তাদেরকে ভোটের পর সেগুলো নাকি করে দেওয়া হবে। স্যার, এর মধ্যে একটা কোনো গুঁড়ো গন্ধ পাওয়া যাচ্ছে না যে যাদের কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত গোটা দেশের সকলের কাছে রেশন কার্ড আধার কার্ড জন্মের পরেই রেশন কার্ড কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যায় এবং আধার কার্ডও তৈরি হওয়ার প্রক্রিয়া অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, সেখানে এখনো তাদের কাছে নেই, তারা ভোট দেবেন, এই বিষয়টা কেমন একটা অন্য ধরনের কিছু ইঙ্গিত করছে নাকি? অনন্যা, তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো। একটু ধৈর্য ধরে আমার উত্তরটা শোনো। প্রথম বলি একটা কথাই, কিছু এখনই আমি লিখছি, আজকেই হয়তো ছাড়বো একটি দৈনিক কাগজের পোস্ট এডিটোরিয়ালে লেখার জন্য। সেখানে আমি একটা জিনিস দেখিয়েছি যে সেই বামফ্রন্টের তথাকথিত ভূমি সংস্কারের পর থেকে পশ্চিমবঙ্গে যে হারে ইসলামী মানুষের জনসংখ্যা বেড়েছে, যেটা ভোটার কার্ড এবং ওই রেশন কার্ডে প্রতিফলিত হচ্ছিল, তার তুলনায় পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র নেওয়া ইসলামী শিশুদের জন্মের হার কিন্তু অনেক কম। আমার মনে হয় এই জায়গাটা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গভীর অনুসন্ধান করা উচিত। এটা অত্যন্ত বেশি বেড়ে গেছে। সিপিএমের প্রশ্রয় তো ছিলই, শুরু হয়েছিল এই মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রীর সময়ে, এবং উনি যে সিএ এর বিরোধিতা করছেন তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে উদ্বাস্তু হিন্দুরা এসছেন তাদের মধ্যে ওনার সমর্থক ছাড়া উনি কাউকে নাগরিক হতে দেবেন না। কিন্তু সিএতে সবচেয়ে যে অসুবিধে, রিলিজিয়াস পারসিকিউশনে ভারতবর্ষের পাশের যে রাষ্ট্রগুলো, বিশেষ করে 3টে ইসলামিক রাষ্ট্র, ঘোষিত ইসলামিক রাষ্ট্র, যেখান থেকে ধর্মীয় পারসিকিউশনের জন্য শরণার্থীরা আসতে বাধ্য হয়েছেন, তার সঙ্গে উনি জেহাদি রোহিঙ্গা, যারা মায়ানমার থেকে বাংলাদেশ দ্বারাও পর্যন্ত বিতাড়িত, তাদেরকে উনি রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড করে দিতে আগ্রহী। একটাই কারণে, কারণ উনি জেহাদিদের ক্রীড়নক, এবং সেই আন্তর্জাতিক জেহাদি চাপের মুখে উনি এই কাজটা করছেন কি না তা আমরা জানি না, অনুসন্ধান প্রমাণ করবে। এবং ওনার এই যে রোহিঙ্গা জেহাদিদের পশ্চিমবঙ্গের মাধ্যমে ভারতবর্ষের নাগরিক করার চক্রান্ত, এই চক্রান্ত যদি সফল হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু কাশ্মীরের থেকেও খারাপ হবে। স্যার, আপনি এক্ষুনি যে বিষয়টা নিয়ে বলছিলেন যে এনআরসি করতে দেওয়া নিয়ে ওনার একটা প্রশ্ন, মানে উনি একটা প্রশ্ন চিহ্ন তুলেছেন, আমরা বারবার দেখেছি তিনি এনআরসি করবার বিরোধিতা করেছেন, এবং তিনি এই বিষয়টা নিয়েই কিন্তু এই মুর্শিদাবাদের সভাতে তিনি বলেছেন যে প্রয়োজনে আমি অনশনে থাকবো, না খেয়ে থাকবো, কিন্তু তাও এনআরসি করতে দেবো না, কারণ এনআরসি করলে নাকি সংখ্যালঘুদের ওপর চাপ বাড়বে, এবং সেটাই ভারত সরকার চাইছেন, মোদী সরকার চাইছেন। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে মোদী সরকার চাইছেন যে সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করতে প্রথমত, এবং দ্বিতীয়ত আরেকটি বিষয়ে বলছেন যে তিনি অভিন্ন দেওয়ানি বিধিও চালু হতে দেবেন না, যে কোনোভাবে আটকাবেন। তাহলে নাকি যারা এই যে সাঁওতাল বা এই ধরনের যারা মানুষজন রয়েছেন, যারা একটু মানে পিছিয়ে পড়া মানুষজন, তাদের ওপরে নাকি প্রেশার তৈরি হবে, সেটাও নাকি মানে আমাদের যে কেন্দ্রীয় সরকার তারা নাকি নিজেরা ইচ্ছে করে এই প্রেশার এই সাঁওতাল জাতীয় মানুষদের ওপর করবার জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চাইছেন, যেটা তিনি করতে দেবেন না। এই দুটো বিষয় কি বলবেন? দেখুন, কি বলি, দেখো, মানে একজন টোটালি গণ্ডমূর্খ মানুষ, সে কি বলে কি না বলে। প্রথমত, এনআরসি কিন্তু পশ্চিমবঙ্গে লাগু করার কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম প্রসেস শুরু হয়েছে বলেও আমার জানা নেই। বরঞ্চ উনি ইস্তাহারে যেটা বলেছেন, এবং আরও কয়েকটি ইন্ডিজোটের ওই লণ্ডভণ্ড কিছু পার্টি, তারাও সেটা বলেছে যে সিএএ লাগু করতে দেব না। সেটার কারণটা তো আমি আগেই বললাম,
উনি সিএএতে ওনার যে জেহাদি প্ল্যান সেটা যাতে ধরা না পড়ে তাকে কামুফ্লাজ করার জন্য উনি এনআরসির ব্যাপারটা তুলছেন। এনআরসি একটা ডেড ইস্যু, এনআরসি এখানে হচ্ছে না, কিন্তু উনি যেটা বলছেন যে পরবর্তী আরেকটা যে কি বললে, আমি বলেছি যে অভিন্ন হ্যাঁ দেওয়ানি অভিন্ন দেওয়ানি বিধি, এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে উনি একেবারে গণ্ডমূর্খের মতো উক্তি করেছেন। কেন বলো তো? উনি কি জানেন না মানে ওনার যে পরামর্শদাতারা তারা কি খায়, কি পরে, কি জানে? ভারতবর্ষের লাস্ট ইলেকশন অবধি আমাদের আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায়ের 82% পোল্ড ভোট বিজেপির বাক্সে গেছে। তারা আদিবাসীদের বধ করার জন্য, আদিবাসীদের ক্ষতি করার জন্য কোনো পদক্ষেপ নেবে তাহলে তো তাদের কালিদাসের থেকেও, সেই যে নিজে যে ডালে বসে আছে জাল কাটছিল তার থেকেও মূর্খ বলতে হয়। এটা ওনার কমপ্লিটলি বানানো। উনি আসলে যেটা চেয়েছেন সেটা হচ্ছে এই অভিন্ন দেওয়ানি বিধি যাতে না হয়। আমি তোমাকে একটা অদ্ভুত নিয়ম বলবো, এই নিয়মের বদল হওয়া দরকার, যদিও এখনও নিয়মটা আছে। আমি জানি না অভিন্ন দেওয়ানি বিধির মধ্যে এটা পড়বে কিনা, অতটা আমি সাংবিধানিক বিশেষজ্ঞ নই, কিন্তু আমাদের যে প্রশাসনিক কতগুলো নিয়ম আছে তাতে ভারতের সংখ্যালঘুর নামে দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় ইসলামীরা অবিশ্বাস্যভাবে অন্য সমস্ত ধর্মের থেকে বেশি সুবিধে পেয়ে যাচ্ছে। আমি একটা ছোট এক্সাম্পল বলি। ধরো আজকে আমি পেনশন পাই সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে, আমার স্ত্রী আছেন। ধরো আমি মরে যাওয়ার পরে আমার স্ত্রী একটা উইডো পেনশন পাবেন, যা নিয়ম আছে সেই অনুযায়ী লেখা আছে। উনি মরে গেলে বা উনি আমার আগে চলে গেলে মৃত্যুর পরে আর পেনশন দেওয়ার দায় সরকারের থাকে না। কিন্তু ইসলামীদের ক্ষেত্রে নিয়মটা দেখো, সেটা কিন্তু আলাদা। এটা উনি বলেন না, ওনার অফিসাররা বলেন না। সেটা কি? একজন ইসলামী আইনত 4টে বিয়ে করতে পারেন। ধরো একজন মানুষ তিনি সরকারি চাকরি করে 60 বছর বয়সে অবসর নিলেন। উনি অবসর নেওয়ার 1 বছর বা 2 বছর আগে ওনার চতুর্থ স্ত্রী, যে একটি 18 বছরের মহিলা, তাকে বিবাহ করলেন। ইসলামীদের ক্ষেত্রে এই পেনশনের আইনটা কেমন দেখো, যে সেই যে 60 বছরে রিটায়ার করলো সে হয়তো 70 বছরে মরে গেল। এইবারে তার যে উইডো পেনশন সেই 4 স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ হবে, তাদের মানে এজ অফ ম্যারিড লাইফের ওপরে নয়। এবার প্রথম বা দ্বিতীয় স্ত্রী মারা গেল, তৃতীয় স্ত্রী মারা গেল, কিন্তু ভেবে দেখো একটা 18 বছরের মহিলা, সে মরল হয়তো গিয়ে 80 বা 85 বছর বয়সে। তখন যার আসল পেনশনটা, তার বয়স 100 কত বছর হতো? সরকারকে কিন্তু এই দায় টেনে যেতে হচ্ছে, অর্থনৈতিক দায়। এর জবাব কে দেবে? কেন এটা থাকবে? কি স্বার্থে এটা থাকবে? ভারত সরকারের এক্সচেকারের টাকা সকলের জন্য। এবং একটা জিনিস মনে রাখবে, আমার যত পরিচিত, ক্লোজ, জানাশোনা, শিক্ষিত ভারতীয় ইসলামী মানুষরা আছেন, তারা কেউ এই জেহাদি মনোবৃত্তি এবং এই জেহাদি ভদ্রমহিলার বক্তব্যকে সমর্থন করে না। মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মিঠুন চক্রবর্তীকে তিনি নাকি রাজ্যসভার সাংসদ করেছেন, কিন্তু মিঠুন চক্রবর্তী গিয়ে আরএসএস এর দফতরে গিয়ে নিজের ছেলেকে বাঁচানোর জন্য নাকি তৃণমূলের নাক কেটে দিয়েছিলেন, তাকে গদ্দার বলে উল্লেখ করেছেন ইত্যাদি বিভিন্ন কথা মিঠুন চক্রবর্তী সম্পর্কে তৃণমূল নেত্রী বলেছিলেন। এবং এবারে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ সরাসরি মিঠুন চক্রবর্তীকে সুবিধাবাদী, পাল্টিবাজ এবং দলবদলু বলে তোপ দাগলেন। দেখো, বারবার আমি বুঝতে পারি না তোমরা কেন
এরকম একটা মাধ্যমিক পাস 3.5 বছর জেল খাটা একটা লোক, যে এক ভদ্রমহিলাকে সারদা কেলেঙ্কারির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আখ্যা দিয়েছিল সর্বসমক্ষে, তারই চটি চাটছে, তারই নোংরা কাদা ঘাটছে, তাকে নিয়ে আমাকে কমেন্ট করতে বলো। আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করব না। মিঠুন চক্রবর্তী আমাকে তার হয়ে ডিফেন্ড করতেও বলেননি, কিন্তু আমি নিজে যেহেতু একজন পদ্মশ্রী প্রাপক, আমি জানি যে পদ্মশ্রী পেতে গেলে কি কি ধাপের মধ্যে দিয়ে যেতে হয় এবং কিভাবে তাদের স্ক্রিনিং হয়। কুণাল ঘোষ একটা লেখাপড়া না জানা একটা অশিক্ষিত লোক, অ্যালেজড চোর, অ্যালেজড বলছি, ফাইনাল ডিসপোজাল হয়নি বলে। আর সে বলল মিঠুন চক্রবর্তীর পদ্মশ্রীর রেকমেন্ডেশন মমতা ব্যানার্জি করেছে। মমতা ব্যানার্জির কতটুকু ক্ষমতা যে তিনি পদ্মশ্রীর রেকমেন্ডেশন করবেন? দ্বিতীয় হচ্ছে, আমার যতদূর ধারণা মিঠুন চক্রবর্তী পদ্মশ্রী পাননি, উনি পদ্মভূষণ পেয়েছেন। আর এই যে পদ্ম সিলেকশানগুলো হয়, এই সিলেকশান 8-9টা প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এখানে কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি হাই পাওয়ার্ড কমিটি তৈরি করা হয়েছে। তাতে এক্সপার্টরা থাকেন, বিভিন্ন পর্যায়ে এই স্ক্রিনিংগুলো হয়। প্রার্থী নিজে অ্যাপ্লাই করতে পারে বা তার হয়ে কেউ অ্যাপ্লাই করতে পারে। আমি যতদূর শুনেছি মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে অন্য জায়গা থেকে অ্যাপ্লিকেশন এসেছিল। আর সেই প্রসেসে এটা একদম পরিষ্কারভাবে বারণ করা আছে যে কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব, মন্ত্রী, কোনো দলীয় নেতা কেউ রেকমেন্ডেশন করতে পারবে না। 2015 সালে স্পেসিফিক্যালি এই নিয়মটা চালু হয়। তার আগে যারা পেয়েছে, যেমন বুদ্ধদেব ভট্টাচার্য রেকমেন্ড করেছিলেন, অপর্ণা সেন পেয়েছিলেন এক সময় ইত্যাদি। তার অনেক আগে, আমরা তখন ছোট, সুচিত্রা সেন পেয়েছিলেন, কীভাবে আমি জানি না, এগুলো পুরনো ঘটনা। তো কাজেই এই লোকটা কি বলল না বলল আর কে কি বলল, আমি তো একটা জিনিস বুঝি যে আজকে পশ্চিমবঙ্গ থেকে এতগুলো পদ্মসম্মান পাওয়া মানুষ, তাদের বিভিন্ন ফিল্ডে স্বীকৃত মানুষ, তাদেরকে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে এসছেন সম্বর্ধনা দিতে। মমতা ব্যানার্জি কিন্তু বা তার দলবল, তারা আশাও করেন না যে কোনো সম্বর্ধনা দেবে বা কোনো একটা ভালো কথা বলবে, বরঞ্চ তার চটিচাটা সংবাদ মাধ্যম যতটা পেরেছে তাদের অ্যাভয়েড করেছে। আর একটা শেষ কথা বলি, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি আয়ামের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতায় বলতে পারি যে আমি কোনোদিন মিঠুন চক্রবর্তী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্লোজ বা তাদের সঙ্গে ঘোরাঘুরি করা বা তাদের কোনো আয়ামে যোগদান করেছেন বলে জানি না। সর্বৈব একটা মিথ্যে কথা শুধু নয়, উনি মিঠুন চক্রবর্তী কেন গেছেন সেইটা ওনার বা ওনার দিদিমণির আবিষ্কার। এই সব মৌতাতের আবিষ্কার নিয়ে সমালোচনাও করার কোনো মানে হয় না, এগুলো সমালোচনার যোগ্যই না।